বার্সার জন্য কাজ আরও বেশি পরিমাণ কঠিন হয়ে গেল। সেকেন্ড হাফে যেভাবে খেলছে, আমরা ফার্স্ট হাফের সাথে কম্পেয়ার করলে সেকেন্ড হাফটা আরও বেশি পরিমাণ টেরিবল ছিল। সেকেন্ড লেগে গিয়ে অ্যাটলিস্ট 2টা গোল করতে হবে, ব্যবধান 2টা রেখে যে কোনোভাবে 2টা স্কোর করতে হবে, তারপরে লেভেল হবে। এরপরে ফিরে আসা বা উইন করার চিন্তা তখন করা যাবে। তো কাজটা আর বেশি পরিমাণ ডিফিকাল্ট হয়ে গেছে। হোম গ্রাউন্ডে হারা এটা অনেক বেশি পরিমাণ ভোগাবে। আর টিমের যে অবস্থা আজকে দেখা গেছে, বিগ স্টেজে আসলে কিংবা পিক মোমেন্টামে আসলে কোনো না কোনো একটা সমস্যা পাকাতে হবে। এইটা আসলে অভ্যাসে পরিণত হয়েছে। গত সিজনের সেমিফাইনালে কি হয়েছে সেটা আমরা জানি। তো পিক সময় যখন আসে পারফর্ম লাগবেই লাগবে, ভুল করা যাবে না। ওই সময়েই কোনো না কোনো একটা অঘটন ঘটে। বার্সা প্লেয়ার রেড কার্ড পায় যখন দেখা যায় যে খুবই একটা পিক মোমেন্টাম, খুবই দরকার, মানে খুবই একটা সময়ের সময় হয়ে যায়। তো গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আমরা যেই পর্যন্ত গেছি, ওই সময়টাতে কী ছিল সেটা আমরা দেখছি। তো এই মুহূর্তে এসে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে ক্যাম্প নুতে 10 মেন নিয়ে পুরো একটা হাফ খেলা অনেক বেশি পরিমাণ কঠিন ছিল। আর খেলা যে কোনোভাবেই গুছানো অবস্থায় ছিল সেকেন্ড হাফে, সেটা আমরা দেখি নাই। যেভাবে স্টার্ট করছে এন্ডিংটা ওই রকম হয় নাই। কুবার্সি এর রেড কার্ডটা পুরো টিমকে ভুগাইছে, বিশেষ করে ডিফেন্স লাইনটা কোনোভাবেই মাথা খাড়া করতে পারে নাই ও চলে যাওয়ার পর থেকে। এই রেজাল্টটা আসলে গ্রহণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে আমরা যদি আমাদের ধারা দেখি, জার্নি দেখি, তাহলে বিগত সময়গুলোর দিকে খেয়াল করলে দেখা যায় এই যেটা ঘটছে বা যেটা হইছে এটা আহামরি কোনো কিছু না। আমরা যদি পেছনের সাথে মিল করি, লিভারপুলের সাথে অ্যানফিল্ডে কী হয়েছিল সেটা আমরা জানি কয়েক সিজন আগে। রুমার সাথে কী হয়েছিল সেটা আমরা জানি। ইন্টার মিলানের সাথে সানসিরোতে কী হয়েছে সেটাও আমরা জানি। তো এই যে ধারাটা আছে, এখন এসে ক্যাম্প নুতেই 2 গোলে পিছিয়ে সেকেন্ড লেগটা খেলতে হবে অ্যাথলেটিকোর মাঠে। হোম গ্রাউন্ডে যদি এই হয়, তাহলে এওয়ে গেমটাতে আমাদের অবস্থা কী হবে? যদিও আমরা কয়েকদিন আগে উইন করে আসছিলাম। অ্যাথলেটিকোর আগে লাস্ট ম্যাচটা অ্যাথলেটিকোর মাঠেই উইন করছি, কিন্তু এখন হোম গ্রাউন্ডে এসে হার। তো পরের ম্যাচটা যদি উইন করতে হয়, তাহলে 1 গোলের ব্যবধানে হবে না। 2টা কনসিড করা, সরলত আসছে বেঞ্চ থেকে, ওরে তো মার্ক করাও যায় নাই। মার্ক ছিল প্লেয়ার, কিন্তু ডিফেন্ডিংটা কি হয়েছে সলিড মতো? ক্রসিংটা যেভাবে ক্রস করছে, বলটা যেভাবে করছে, নেটেই তো ঢুকে গেল। আমি কখনোই হুয়ান গার্সিয়াকে নিয়ে বেশি পরিমাণ হাইপ দেই নাই, কখনোই হুয়ান গার্সিয়াকে নিয়ে অনেক বেশি পরিমাণ বাড়াবাড়ির পর্যায়ে কোনো কিছু বলি নাই। এখন তো আর বলার প্রশ্নই আসে না। হুয়ান গার্সিয়া এমন কোনো পারফর্ম এখন অবধি করে নাই যেটার কারণে মাথায় তুলে নাচতে হবে, কিন্তু মাথায় তুলে নাচ আমরা দেখছি। বার্সার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ওরিয়েন্টেড। লিগে আমরা ভালো করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট কবে বার্সা ফাইনাল খেলছে সেইটা খুঁজতে হলে, সেটা সেটা সম্পর্কে জানতে হলে অনেক পেছনে যাইতে হবে। তো হুয়ান গার্সিয়া যেভাবে পারফর্ম করতেছে, যেভাবে আছে, সেইটা ওভারঅল যদি আমরা চিন্তাভাবনা করি, তাহলে তাকে মাথায় তুলে নাচার মতো কোনো পারফর্ম, আহামরি কোনো পারফর্ম সে কখনোই করে নাই, কখনোই করে নাই। অতএব বেশি বাড়াবাড়ি কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করতেছি না। হুয়ান গার্সিয়া আরও বেশি পরিমাণ, আজকে হুয়ান মুসো কীভাবে খেলছে, অ্যাথলেটিকো মাদ্রিদের কিপার। আমি গতকালকে বায়ার্ন মিউনিক রিয়াল মাদ্রিদের ম্যাচে যাব না, ম্যানুয়েল নয়ার কী করছে ওইটার সাথে মিলাবো না, ওইখানে যাব না, ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট। মানে যখন আমরা নুয়ারের প্রশ্ন যাব, আমি ওইখানে যাব না। হুয়ান মুসো আজকে কী করছে বার্সার এগেনস্টে, প্রায় সবগুলাই তো স্টপ করে দিছে।
সরলতের বলটা অ্যাটলিস্ট বাঁচানো দরকার ছিল, মানে ওইটা স্টপ করা উচিত ছিল হুয়ান গার্সিয়ার। হ্যাঁ ঠিক আছে, একদম কাছে থেকে একদম সামনে থেকেই বলটা টাচ করছে, তারপরে এই বলটা নেটে ঢুকছে। কিন্তু এই ধরনের সেভ তো দিতে হবে, এই ধরনের স্টপিং তো করতে হবে। তারপরেই তো আমরা বুঝতে পারবো বা আন্দাজ করতে পারবো যে যখন দলের প্রয়োজন, যখন পিক মুভমেন্টাম, তখনই পারফর্ম বের হয়ে আসতেছে। লিগে 16 নম্বরের দল, 17 নম্বরের দল, 12-10 ওই ওই পজিশনে থাকা দলের এগেনস্টে বুড়ি বুড়ি স্টপ করে বিগ বিগ সেভ করে ভাবা পাওয়া যাবে, কিন্তু মাথায় তোলার মতো কোনো কিছু আছে বলে মনে করতেছি না। অতএব হুয়ান গার্সিয়াকে একদম একদম গ্রাউন্ডে রেখেই, একদম মাটিতে রেখেই কথা বলা দরকার। আর আমি তো অবশ্যই বলতেছি, কখনোই বাড়াবাড়ির পর্যায়ে কোনো কিছু বলি নাই, এখন তো বললাম প্রশ্নই আসে না। আজকে হুয়ান মুসো অ্যাথলেটিকো মাদ্রিদের অপশনাল কিপার, সেকেন্ড কিপার, ও সুযোগ পেয়ে যেভাবে খেলতেছে, বার্সার হোম গ্রাউন্ডে যেভাবে খেলছে, সবগুলাই স্টপ করে দিছে। সব শ্যুটগুলাই কতগুলাই অ্যাটেম্প্ট করছে, কিন্তু কোনোটাই কাজের কাজ করতে পারে না। লামিন অনেক হার্ডওয়ার্ক করছে, চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু স্কোর পাচ্ছে না, স্কোর পায় নাই। গত ম্যাচটাতেও আমরা অ্যাংরিনেস দেখছি তার কাছ থেকে, আজকের ম্যাচেও চেষ্টার কোনো কমতি ছিল না, স্কোর পাওয়ার দরকারই ছিল বলবো। কিন্তু গোলকিপার ভালো করছে, আর সঠিকভাবে যে মানে খেলতে পারছে, গোল করার মতো যে কোনো কিছু ওইভাবে ছিল, ওইভাবে হয়েছে সেটাও তো না। বার্সা কি অনেক শার্পলি কোনো একটা কিছু করতে পারছে, মানে স্কোর বের হয়ে আসবে ওই রকমের কোনো অ্যাটাক ছিল? শ্যুট হয়েছে, ভালো শ্যুট হয়েছে, হুয়ান মুসো আটকিয়ে দিছে। হুয়ান গার্সিয়াকে নিয়ে যখন আমরা বলবো, যখন আমরা বলতে যাব, তখন আমাদেরকে স্বাভাবিকভাবে, একদম সাধারণভাবে তাকে এক্সপ্লেন করা দরকার, তাকে নিয়ে কথা বলা দরকার। বাড়াবাড়ির কোনো কিছুর প্রয়োজন নাই, বাড়তি একটা শব্দও বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছি না। সে এখন অবধি পিক মুমেন্টামে যে কোনো আহামরি পারফর্ম দিতে পারছে, সেটা আমি লক্ষ্য করতেছি না। অ্যাটলিস্ট আজকে সরলতের বলটা আটকানো দরকার ছিল। এনিহাও হুলিয়ান আলভারেজের কিক নিয়ে বলতেছি না, ওই কিকটা ইমপ্রেসিভ ছিল, একদম আউটরেজাস। এই ধরনের কিক আটকানো যে কোনো কিপারের জন্য চ্যালেঞ্জিং। এইটার কথা বলতেছি না, কিন্তু সরলতের বলটা তো আটকানো দরকার ছিল এনিহাও, যে কোনোভাবে। ওইটা তো আহামরি কোনো কিছু ছিল না। তো এই সেফটা যদি অন্তত দিতে পারতো, তাহলে তো এক গোলের লিডে থাকতো অ্যাথলেটিকো। আমরা যখন সেকেন্ড লেগে যাইতাম, তখন আমাদের মাথায় বা আমাদের গাড়ে 2 গোল করতেই হবে, ডাবল স্কোর করতেই হবে, এই চাপটা থাকতো না। আমরা নেমেই হয়তো একদম ফ্রেশ মাইন্ডে আস্তে আস্তে খেলেও একটা স্কোর করতে পারতাম, যেহেতু তাদের এগেনস্টে আমরা তাদের মাঠে 2 দিন আগেই ডাবল স্কোর করে আসছি। সেকেন্ড লেগে যে বার্সা ব্যাক করতে পারবে না, সেটাও মনে করতেছি না। ব্যাক করার মতো সুবিধা বা মানে পরিস্থিতি তৈরি হইতে পারে। এখন দেখা যাক, আগে 2টা স্কোর করতে হবে। এই যে ব্যবধানটা তৈরি হয়েছে, এই ব্যবধানটা কমিয়ে আনাই এক প্রকার প্রেশারের। আর অ্যাথলেটিকোর মাঠটা বরাবরের মতো আমাদের জন্য, যে কোনো অপোনেন্টের জন্যই এক প্রকার থ্রেট, কারণ তারা মাঠকে ব্যবহার করে তাদের নিয়ম অনুযায়ী। অ্যাথলেটিকো মাদ্রিদ তারা তাদের হোম গ্রাউন্ডকে তাদের মতো করে তৈরি করে, তারা নিজেকে ওইভাবেই প্রিপেয়ার করে, তাদের মাঠকে কেন্দ্র করেই তারা তাদের পরিকল্পনা সাজায়, অপোনেন্ট যাতে সমস্যার সম্মুখীন হয়, হ্যাসেল ফেস করে। তো তাদের মাঠটাই চ্যালেঞ্জিং। ক্যাম্প নুতে এসে তারা লিড নিয়ে গেছে, উইন নিয়ে গেছে, এইটা বাড়তি প্রেশারের তৈরি করতেছে। আর ক্যাম্প নুতে ফেরার পর থেকে বার্সা এই প্রথম হারলো। এনিওয়ে, আমি বেশি কিছু বলবো না। পেদ্রিকে উঠিয়ে নিছে সেকেন্ড হাফের শুরুতেই, বা সেকেন্ড হাফেই নামানো হয় নাই। আমরা দেখছি যে গবি আসার পরে যে ইফেক্টিভ কোনো কিছু তৈরি হয়েছে, সেটা আমরা লক্ষ্য করি নাই। আর রাফিনহা না থাকাটা যথেষ্ট পরিমাণ সমস্যার, এবং আমি বলবো যে ফ্রাঙ্কি ডিয়ংয়েরও দরকার আছে টিমে। ফ্রাঙ্কি ডিয়ং, রাফিনহা দুইটারই প্রয়োজন আছে। এরা কিন্তু পিক টাইমে পারফর্ম করতে পারে, পিক টাইমেই তো পারফর্মটা দরকার।
এমন একটা মোমেন্টামে টিম আছে, এমন একটা পরিস্থিতিতে আছে, যেই পরিস্থিতিতে পারফর্ম লাগবেই লাগবে। তখন তো আসলে নিস্তেজ হয়ে যাওয়ার কোনো কিছু নাই, তখন তো সজীবতা দেখাতে হবে। তো ওই সজীবতার দেখাটা কি আমরা পাচ্ছি? একদম মানে সামান্য পারফর্ম দিলেই কোনো প্লেয়ারকে মাথার উপরে তুলে নাচা, বিশেষ করে গোলকিপার, কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছি না, একদম নিষ্প্রয়োজন। এই মুহূর্তে হচ্ছে পিক টাইম, দিস ইজ দিস ইজ দ্য পিক টাইম। এখনই এসে আমরা দেখতেছি যে যেই প্লেয়ারগুলোকে আমরা অনেক বেশি পরিমাণ যাদের কাছ থেকে পারফর্ম আশা করি, পারফর্ম করবে করবে, ওই ধরনের প্লেয়ার একদম চুপসে যায়, কিংবা খুব ভালোভাবে নিজেকে স্ট্যান্ড করতে পারে না। এনিওয়ে, আমি আরেকটা কথা বলবো, আজকে কোচিং প্যানেলের একটু ক্রিটিসাইজ করতে চাই, সমালোচনা, সেটা হলো অর্গানাইজিংটা যে খুব ভালোভাবে হয়েছে সেটা দেখতেছি না। রাশফোর্ডকে আমরা দেখছি যে রাশফোর্ড একদম শেষের দিকে, বা ফেরমিন যখন আসে, অলমো ছিল, ফেরমিন ছিল, রাশফোর্ডকে একদম ফ্রন্ট লাইনে ব্যবহার করা হয়, মানে সেন্টার ফরওয়ার্ড পজিশনে। এটা ভুল ডিসিশন বলে আমি মনে করতেছি। রাশফোর্ডকে কি এখানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে? আমরা কি আগে কখনো, বা আগে কি লম্বা একটা সময় এরকম রাশফোর্ডকে আমরা লক্ষ্য করছিলাম সেন্টার ফরওয়ার্ড পজিশনে? আজকে যে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে তাকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলানো হচ্ছে, এটা কিসের ভিত্তিতে বা কেন? হুট করে এই ডিসিশন কিনা? তো আর ফেরান আমরা দেখলাম যে 86 মিনিট রান করতেছে, তখন ব্যাক পাস দিচ্ছে। 86 মিনিটে তো আমার ব্যাক পাসের কোনো প্রয়োজন নাই। তখন কি পেছন থেকে বিল্ড হয়ে হয়ে সামনের দিকে আসার সময় অ্যাটাক করতে হবে? ওই সময়টা তুমি পাসই দিচ্ছ 2টা বা 3টা, হাতে গোনা 10টা ধরলাম, 10টার মধ্যে 5টাই তো হয়ে যাচ্ছে ব্যাক পাস। তাহলে তোমাকে মাঠে নামানোর প্রয়োজনীয়তা কি? তুমি নাম্বার 9 পজিশনের প্লেয়ার, তোমার চিন্তাভাবনা হবে অপোনেন্টের পোস্ট ওরিয়েন্টেড, অপোনেন্টের নেট কীভাবে খুঁজে নেওয়া যায় সেই চিন্তা। তাহলে সেই চিন্তা কি তোমার মধ্যে আছে, বা আমরা কি দেখতেছি? ফেরান তোরেজ বার্সার সব থেকে অযোগ্য খেলোয়াড় এই মুহূর্তে, সে বার্সাতে খেলার মতো যোগ্যতা রাখে না। আর আমি বলবো যে হুয়ান গার্সিয়া আরও উন্নতি করা দরকার, নিজের অবস্থান আরও পরিষ্কারভাবে মাঠের মধ্যে তুলে ধরা দরকার পিক টাইমে, যেটা আমরা পাইতেছি না। এরিক গার্সিয়া ভালো করতেছে, হার্ডওয়ার্কিং, আর কিছু বলার নেই, এতটুকুই। সেকেন্ড হাফে সেকেন্ড লেগে গিয়ে রেজাল্ট নিয়ে আসতে হবে, দেখা যাক বার্সা ওই সময় কী করে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।